সেদিন ছিল 2024-এর 16 জুলাই, বারে ছিল মঙ্গলবার। আমার এখনো মনে আছে স্পষ্ট। এর আগের দিন যেহেতু আমরা বিভিন্ন মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপে ছাত্রদল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার গ্রুপে আমরা অ্যাড হয়ে গিয়েছিলাম। ইন্টারনেট সচল ছিল তখনও। কথা ছিল আমরা 2:30 থেকে 3টা নাগাদ সবাই মুরাদপুর স্টেশন, 16 শহর, রেল স্টেশন এদিকে আমরা অবস্থান নিব সবাই। তারই পরিপ্রেক্ষিতে আমি দুপুরে নামাজ পড়েই তাড়াতাড়ি বাচ্চা খেয়ে রওনা দেওয়ার জন্য বাসার নিচে নামি। আমার বাসা ছিল জিসির মোড় নিজাম রোডে। বাসার নিচে নেমে দেখি যে অবস্থা দেখি আসলে পুরা আবাসিক এলাকার মানুষ সেদিন এক ঘটনার সাক্ষী হয়েছে। সেটা হচ্ছে আবাসিক এলাকার মধ্যে হঠাৎ করে 200-300 ছাত্রলীগের ছেলে পেলে ঢুকে পড়ে, পথে ঘাটে যাকে পাই তাকে মারধর করে মানিব্যাগ ছিনতাই করতেছে দিনে দুপুরে ওপেন 2টার দিকে। বাসার সবাই বিভিন্ন বিল্ডিং এর সবাই ব্যালকনি থেকে তাকাচ্ছিল, ছাদ থেকে তাকাচ্ছিল, কেউ চিল্লাচিল্লি করছিল, কিন্তু কেউ কাউকে ছোটানোর জন্য আগায় আসতেছিল না। আমাদের বাসার গেটও স্বাভাবিক বন্ধ করে আমি বাসা থেকে বের হতে পারতেছিলাম না। সবার বাসার গেট বন্ধ। ওরা কিছুক্ষণ যায়, বাসার গেট খুলে মানুষ উকি মারে, তারপর আবার ওরা আসে, আবার গেট বন্ধ করে দেয়, এভাবেই চলতেছিল। কি এক ভয়ঙ্কর অবস্থা। এক পর্যায়ে 3টার কিছু আগে বাসার গেট খোলার পর আমি ওইখান থেকে বের হয়ে ওয়ান নিজাম রোডের ভিতর দিয়ে বের হয়ে প্রবর্তক দিয়ে বের হই। মিমি সুপার শপের একটা গেট আছে, ওদিক দিয়ে বের হই। কিন্তু দেখি চারিদিকে একই অবস্থা। ছাত্রলীগের ছেলেরা মোড়ে মোড়ে, তার প্রবর্তক মোড়ে ককটেল বিস্ফোরণ ছিল, তারপর হচ্ছে শ্যাবরনের সামনে ককটেল বিস্ফোরণ ছিল, পাঁচলাশের সামনে ককটেল বিস্ফোরণ ছিল। প্রতি মোড়ে মোড়ে ছাত্রলীগ, পুলিশ, ড্যাব, ডিবি সবাই অবস্থান নিয়েছিল, যার পরিপ্রেক্ষিতে কোনো সাধারণ মানুষ যেতে পারছিল না। 2-1টা রিক্সা চলাচল করলেও শুধু মহিলা এবং কিছু অসুস্থ মানুষ চলাচল করছিল। যদি কোনো ইয়াং ছেলে দেখেই তারা আক্রমণ করে, মোবাইল চেক করতো, মোবাইল কেড়ে নিত, মানিব্যাগ কেড়ে নিত। কি এক ভয়াবহ অবস্থার মধ্যে দিয়ে আমি অনেক কষ্টে হেঁটে কিছু দূর হেঁটে যাই, কিছু দূর রিক্সা যাই, এভাবে হেঁটে হেঁটে মির্জাপুর পর্যন্ত পৌঁছাই। কোনোভাবেই মুরাদপুর স্টেশনে পৌঁছাতে পারছিলাম না। তখন আমি মোবাইলে যোগাযোগ করি। আমি মোবাইলে ফেসবুকে দেখছিলাম আমাদের চিটাগাং বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের বর্তমান সাধারণ সম্পাদক আব্দুল্লাহ নোমান ভাই ফেসবুকে লাইভ বা ছবি ছেড়ে দিয়েছিল যে সবাইকে আসার জন্য। তারপর হচ্ছে আমাদের চিটাগাং মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বর্তমান সালাউদ্দিন শাহেদ, উনিও ফেসবুকে লাইভ দিয়েছিল। তারপর সাবেক সহসভাপতি ছাত্রদলের মহানগরের সৌরপ্রিয় পাল, উনিও লাইভ দিয়েছিল। তাই আমি সবাইকে ফোন করতেছিলাম আসলে, কিন্তু কাউকে ফোনে রিচ করতে পারতেছিলাম না। সবাই জানে যে মুরাদপুর আছে, কিন্তু কোন জায়গায় আছে স্পেসিফিক, আমি কোন জায়গায় গেলে নিরাপদ হবো ওইটা খুঁজে পাচ্ছিলাম না। তারপর আমি আমাদের এক বিএনপি পাগল, আমাদের বিএনপির নেতা এক আলী ভাই, যাকে পাগলা আলী নামে সবাই চিনে, আলী ভাইকে ফোন করলাম। আলী ভাই, আমি কোথায় আসলে নিরাপদ হবো, কোথায় আসলে আন্দোলনে আপনাদের সাথে যোগ দিতে পারবো? তখন আলী ভাই বললো যে তুমি মির্জাপুল দিয়ে সোজা আসবা না, ডেক্সি গলি দিয়ে ঢুকবা। একটি ডেক্সি গলি আছে, ডেক্সি গলি দিয়ে ঢুকে মসজিদের ওখানে আলী ভাই আমাকে নিতে আসে। একটা মাদ্রাসা আছে, বড় ওয়াবি মাদ্রাসা, ওখানে নিতে আসে। তারপর মাদ্রাসা দিয়ে আমি আর আলী ভাই হেঁটে হেঁটে 16 শহর থেকে মুরাদপুরের দিকে যাই। তখন আন্দোলন চারিদিকে মোটামুটি ছড়াই পড়তেছিল 3টা নাগাদ। যাওয়ার পরে আমার সাথে ওয়াসিমের দেখা হয়। ওয়াসিম কেমন আছে জিজ্ঞেস করে। ওয়াসিমের সাথে আমার আসলে পলিটিক্যাল তেমন কোনো সম্পর্ক ছিল না। ওয়াসিমের সাথে আমার সম্পর্ক ছিল হচ্ছে, সে আমাকে যখনই দেখতো, সে কক্সবাজারের সন্তান, সে চট্টগ্রাম মহানগর ডাক্তার শাহাদাত ভাইয়ের গ্রুপ করতো। তো সেই সুবাদে যখন আমার সাথে দেখা হইতো বলতো যে ভাই, ডাক্তার শাহাদাত ভাইয়ের প্রোগ্রাম যেখানে হয় আপনি আমাকে একটু খবর দিয়েন, আমি যাব। সে ছোট ছেলে ছিল, স্বাভাবিক। তাহলে আমাকে বলতো যে ভাই আমাকে একটু বললেন, আমি সেখানে যাব। আমাদের চিরাং কলেজের ছাত্রদলের সদস্য ছিল, বয়সের ছোট ছিল, আমার সাথে চলাফেরা করতো না, কিন্তু যখনই দেখতো খুব সম্মান করতাম, আমিও স্নেহ করতাম, চাটা খাওয়াইতাম, এতটুকুই সম্পর্ক ছিল। সে আমাকে দেখে স্বাভাবিকভাবে মুরাদপুর স্টেশনে আমাকে দেখার পরে সে আমার কাছে আসে, কথাবার্তা বলে, কোথায় যেন হারিয়ে যায়। তখন আমার সাথে ছিল হচ্ছে ছাত্রদলের চিটাং কলেজের ওই ওয়াসিমের বন্ধুই, এবং এক রুমে থাকতো ওরা, সাইদ হোসেন, ওর বাড়িও কক্সবাজার। সাইদ ছিল, আলী ভাই ছিল, বিএনপির আরো অসংখ্য নেতাকর্মী আমার সাথে তখন ছিল। আমরা মুরাদপুরে যখন ছাত্রলীগ একদিকে জিসির মুখ থেকে দাওয়া করছিল, আরেকদিকে হচ্ছে 16 শহর ওদিক দিয়ে রনি, চিটাং মহানগর ছাত্রলীগের সাবেক সেক্রেটারি, রনির নেতৃত্বে ওপেন ফায়ার করতে আসতেছিল। তো এই দুই দিকের পথ ছিল আমাদের জন্য বন্ধ। আরেকটা পথ ছিল হচ্ছে পাঁচলাইশ থানা দিয়ে, যেটা মির্জাপুল দিয়ে মুরাদপুরের দিকে যায়। ওই রোড ছিল পুলিশ এবং ডিবি,
ওই রোডে নিরাপদ না, আর দুই পাশে নিরাপদ না, শুধু একটা মাত্র আমাদের পথ খোলা ছিল, সেটা হচ্ছে চিটাং বাস স্ট্যান্ডের দিকে যে পথটা যায়। এখন ওই পদে আমাদের ফ্লাইওভার দিয়ে উঠতে হবে, সরি, তারপর হচ্ছে মাঝখানে রেলিং ছিল, আমরা রেলিং গুলো উঠে ফেলি, রাস্তার মাঝখানে ব্রেকার ডিভাইডারের রেলিং গুলো উঠে ফেলি, যাতে আমরা কোনো দিকে পালানোর সুযোগ না পাইলে চিরাং বাসের দিকে মুভ করতে পারে। ওইদিকেই শুধু ছাত্র জনতার দখলে ছিল। পর আস্তে আস্তে ওরা গুলি করতে থাকে, আমরা ইট, গুলির বিনিময়ে ইট মারতে থাকি। এভাবে হঠাৎ করে আমার কাছে খবর আসে ওয়াসিম মারা যায়। ওয়াসিম মারা যাওয়ার পর আমার মাথায় কেমন জানি আকাশ ভেঙে পড়লো। ওয়াসিম কিছুক্ষণ আগে আমার সাথে দেখা করে গেল, সে মারা গেল। তখন কি করব চিন্তা করতে পারতেছিলাম না। তখন আমি সবাইকে কল করতেছিলাম, কাউকে ফোনে পাচ্ছিলাম না। একজন হঠাৎ করে বললো যে ভাই ওকে চিটাগং মেডিকেলে নিয়ে গেছে। তখন আমার সাথে সাইদ ছিল, তার ক্লাসমেট এবং তার রুমমেট। সাইদ কান্নাকাটি করতেছিল অনেক বেশি। সাইদ বলতেছে ভাই আমি তো আজকে কিছুক্ষণ আগে সাংবাদিককে সাক্ষাৎকার দিয়েছি, আমাকে সবাই চিনে, ছাত্রলীগ চিনে ফেলছে, এখন আমি বের হতে পারবো না, আমাকে তো মেরে ফেলবে। তখন আমি সাইদকে সাথে নিয়ে ওই যে দিক দিয়ে গেছি ডেক্সিগুলো দিয়ে, ওই দিক দিয়েই কিছু দূর হাঁটি, কিছু দূর অপরিচিত কাউকে দেখলে কোনো বাসায় গেটে ঢুকে পড়ি। এভাবে করতে করতে আমরা 5টা, 5:30টার দিকে সম্ভবত চট্টগ্রাম মেডিকেলে এসে পৌঁছায়, অনেক কষ্টের বিনিময়ে। চট্টগ্রাম মেডিকেলে এসে যখন পৌঁছায়, তখন আমাদের পার্টির নেতৃবৃন্দ স্বাভাবিক, আর যারা অন্যান্য মানুষ মারা গিয়েছে, একটা সম্ভবত ফার্নিচারের কাজ করে মিস্ত্রি ফারুক নাম সম্ভবত, ওই লোকটাও মারা গেছে। আরো একজন লোক মারা গেছে, 3-4 জন তখন অলরেডি ডেড। তখন ওদের আত্মীয় স্বজন আসতেছিল, মানুষ কান্নাকাটি করতেছিল, তার পুলিশ র্যাব এনজিওর যারা আছে তারা চিকিৎসা দিতে আসতেছিল। চিটাগং মেডিকেল একটা কান্নার পরিবেশ, বাড়ি হয়ে যাচ্ছিল অবস্থা। তখন আমাদের নেতৃবৃন্দ আসতেছিল। তখন সন্ধ্যার আজান দিছে, মাগরিবের আজান দিছে। তখন ওয়াসিমের চাচা এবং কিছু কাজিন ওয়াসিমের ওরা এসে হাজির। তখন আমাদের বিএনপি কিছু নেতৃবৃন্দ এসে, যেটা চিটাগং মেডিকেলের ইমার্জেন্সি গেট, ওই গেটের চায়ের দোকানে বসে সবাই চা নাস্তা আড্ডা খাচ্ছে। হঠাৎ করে আওয়ামী লীগের সন্ত্রাসী সাবেক কাউন্সিলর টিনুর নেতৃত্বে, এবং টিনু সহ আরো কয়েকজন সন্ত্রাসী, যাদেরকে আমি দেখলে চিনতে পারবো, নাম স্পেসিফিক মনে নেই, ওদের নেতৃত্বে হঠাৎ করে পুলিশ র্যাব বিজিবির সামনেই অতর্কিত হামলা, যাকে পাচ্ছে তাকে মারতেছে। মেডিকেল স্টুডেন্ট, সাধারণ মানুষ, অন্যান্য যারা চিকিৎসা নিতে আসছে তারা, যারা মারা গেছে তাদের আত্মীয় স্বজন, যাকে পাচ্ছে তাদের উপর হামলা, পুলিশ নিয়ন্ত্রণ করতে পারতেছিল না। আমাদের বিএনপি নেতৃবৃন্দ তখন সবাই গা ঢাকা দিয়েছে, সরে গেছে। আমি শুধু মেডিকেলের ভিতর ছিলাম, কারণ আমি আমার এক ছোট ভাই থেকে হঠাৎ করে আমি যেহেতু ডাক্তার, আমার এক ছোট ভাই থেকে আমি অ্যাফ্রন নিলাম। হোস্টেলে গিয়ে বললাম যে আমাকে অ্যাফ্রনটা দাও। অ্যাফ্রনটা নিয়ে আমি তখন আমাদের বর্তমান চট্টগ্রামের মেয়র, জনপ্রিয় মেয়র ডাক্তার সাদাত ভাইকে কল করি যে ওয়াসিম মারা গেছে। তখন উনি নিশ্চিত হওয়ার জন্য আমাকে বলে একটা ছবি পাঠাও। তখন আমি ওনাকে ছবি পাঠাই ওইখানে ওয়াসিমের। তখন ইমার্জেন্সির পাশে একটা রুমে ওয়াসিমকে রাখা হয়েছিল, আরো 2-3টা লাশ, সম্ভবত স্পেসিফিক আমার মনে নেই, আরো 2টা বা 3টা এরকম লাশ হবে, এখানে রাখা হয়েছিল। আমি সাহেব দেখেছি ওই বাড়িতে সাহেব ব্যস্ত ছিল, কিন্তু আমি ওনাকে মানা করলাম যে এখানে হামলা হচ্ছে এবং পুলিশ যাকে পাচ্ছে তাকে অ্যারেস্ট করতেছে, এটা আওয়ামী লীগ বিএনপি যাকে পাচ্ছে, যেহেতু একটা ঘটনা হচ্ছে, এখানে মারামারি হচ্ছে বাইরে, তো আপনি আসার দরকার না, আমি যেহেতু নন ফেস, আপনি আসিয়েন না, আমরা দেখতেছি, আমি আপনাকে জানাবো। ওনার সাথে আমি মোবাইলে কানেক্টেড ছিলাম। এর মধ্যে ওয়াসিমের চাচা চলে আসলো, ওর আত্মীয় স্বজন চলে আসলো। ওয়াসিমের বাবা তখন প্রবাসী ছিল, সৌদি আরবে ছিল সম্ভবত, দেশের বাইরে থেকে কথা হচ্ছিল ওয়াসিমের চাচার সাথে। আমি অ্যাফ্রন পরে ডাক্তার সেজে আমি ওখানে ছিলাম। তারপর ওয়াসিমের চাচাকে হঠাৎ করে পাঁচলাইশ থানায় পুলিশে নিয়ে গেল। নিয়ে যে আমি সহ সাথে গেলাম। আমাকে জিজ্ঞেস করলো আপনি কে? আমি বললাম আমি ওয়াসিমের কাজিন, প্লাস আমি চিটাগং মেডিকেলের ডাক্তার হিসেবে আছি। যেহেতু অ্যাফ্রন আছে, ওরা স্বাভাবিকভাবে আমাকে বিশ্বাস করে, আইডি কার্ড দেখতে চাইনি। আমি ওয়াসিমের চাচার সাথে ছিলাম, কাজিন পরিচয় ছিলাম। পুলিশ অনেকভাবে থ্রেট দিচ্ছিল যে আপনার লাশ আপনি এখনই নিয়ে যান, পোস্টমর্টম করা লাগবে না, এখনই নিয়ে যান, লাশ নিয়ে যেতে হবে, নাহলে আপনাদেরকে অ্যারেস্ট করবো, আপনারা ফেসে যাবেন। এভাবে আমাকে সহ অনেক হুমকি দামকে দিচ্ছিল। এইভাবে করতে করতে প্রায় 3-4 ঘন্টা চলে গেছে, রাতে প্রায় 10টা-11টা, বৃষ্টি হচ্ছিল অনেক। ওয়াসিমের কাজিন যারা গেছে তারা থানার বাইরে ছিল, কিন্তু ভয়ে কেউ থানার ভিতরে ঢুকে নাই। আমার এখনো মনে আছে তারা আমাকে দেখলেই চিনবে। তাদের সাথে আমার আর কোনো কন্ট্যাক্টও হয়নি এরপর। ওয়াসিমের সম্ভবত চাচাতো ভাই বা মামাতো ভাই এই টাইপের কেউ, বা খালাতো ভাই এই টাইপের কেউ 2-3 জন গেছিল ওরা। আমাদের নেতা কর্মী তেমন একটা তখন থানায় ছিল না, কারণ সবাই তো নন ফেস, যাকে পাবে তাকে অ্যারেস্ট করবে। আমার সাথে মোবাইলে কানেক্টেড ছিল ডাক্তার শাহাদাত হোসেন, যে যিনি বর্তমান মেয়র, ওনার সাথে কানেক্টেড ছিল হচ্ছে
ইন্ডিয়া থেকে আমাদের কক্সবাজারের সব প্রাণপুরুষ, বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাননীয় স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন ভাই ডাক্তার সাদ ভাইয়ের ফোনে কল করে, সাদাত ভাই আমাকে কল করে, এইভাবে কানেক্টেড ছিলাম। যখন ওয়াসিমের চাচা এক পর্যায়ে সিদ্ধান্ত নিল যে আমরা হ্যাসেলে যেতে চাই না, আমরা লাশ নিয়ে যাব, আমরা পোস্টমর্টম করা লাগবে না, আমাদের ছেলেকে লাশটা আমাদেরকে দিয়ে দেন। তখন এটা আমি ডাক্তার সাদাত ভাইকে জানাই, সাদাত ভাই সালাউদ্দিন ভাইকে জানাই। তখন সালাউদ্দিন ভাই আবার ফোন করে আমার ফোন থেকে কথা বলতে চাই ওয়াসিমের চাচার সাথে। আমি ওয়াসিমের চাচাকে এক পাশে ডেকে কথা বলাই। ওয়াসিমের চাচাকে তখন সালাউদ্দিন একটা কথা বলেছিল, আমার এখনো মনে আছে। সে কথাটা হচ্ছে, দেখো এই সরকারের চেয়ারের খুঁটি ভেঙে গেছে, এই সরকার আর বেশি দিন টিকবে না। তুমি যদি আজকে ভয় পেয়ে তোমার ছেলেকে নিয়ে যাও পোস্টমর্টম না করিয়ে, আমরা ওর কখনো বিচার করতে পারবো না। কিন্তু আজকে যদি তুমি একটু সাহস করে ওকে পোস্টমর্টম করাও, আজকে না হোক 5 বছর পর হোক, 10 বছর পর হোক, আমরা যেদিন আমরা একটা অবস্থায় যাইতে পারবো, আমাদের দল সরকার গঠন করবে বা এই সরকার ফেসিস্ট সরকারের পতন হলে আমরা তোমার সন্তানের বিচার করবো, এতটুকু নিশ্চয় দিতে পারে। আমার এখনো মনে আছে, গায়ে লোম খারাপ হয়ে যায় একথা মনে পড়লে এখনো। এই সালাউদ্দিন মেয়ের এই কথাই ওয়াসিমের চাচা অনেক কষ্টে সিদ্ধান্ত নেয়, আমাদের যে যা হবে হোক আমরা পোস্টমর্টম করে নিয়ে যাব। পুলিশ আমাদেরকে অনেক ভয়ভীতি দেখে, যখন না পেরে তখন রাতের প্রায় 12টা বেজে যায়, 7টা থেকে 12টা বেজে যায়, 5টা স্থানের মধ্যে। তার মধ্যে আমাদের থানা থেকে দুই একবার হসপিটাল আনে, আবার হসপিটাল থেকে আবার নিয়ে যায়। একটা এসআই ছিল দায়িত্বে, হিন্দু, উনি, ওনার নামটা মনে নাই, মনে পড়ছে না, তখন দেখলে বুঝতে পারবো তখন কি ছিল। উনি আবার ভদ্রলোক, আমাদেরকে কোঅপারেটিভ করতেছিল। কিন্তু ওসি তখন ওখানে ডিসি আসতেছিল, পুলিশ কমিশনার আসতেছিল 5টা স্থানে, যেহেতু চিটাং মেডিকেলটা 5টা স্থানে এরিয়ে, সবাই আমাদেরকে হুমকি দামকির মধ্যে রাখতেছিল। কিন্তু ওই যে এসআইটা আমাদেরকে যথেষ্ট পরিমাণ কোঅপারেটিভ ছিল, সাহায্য সহযোগিতা করতেছিল। রাতের 12টায় ডিসিশন হয় যে পোস্টমর্টম করবে। ঠিক আছে, পোস্টমর্টম করে তখন আমাদের নেতাকর্মী কেউ ছিল না, কারণ সবাইকে পুলিশ জায়গাকে পাচ্ছে তাকে ধরে ফেলবে। হসপিটালের অবস্থা ছিল বিজিবি, সেনাবাহিনী এবং পুলিশ, ডিবি দ্বারা পুরা মেডিকেল কলেজ ঘেরাও করা ছিল। ওইখানে কোনো নেতাকর্মীর আসার সাধ্য ছিল না। আমি শুধু অ্যাফ্রন পর অবস্থায় আমি ছিলাম, ওয়াসিমের চার্জেস ছিল। রাতের 12:30 বা 12টার দিকে ডিসিশন হয় যে পোস্টমর্টম করবে। তাহলে আমরা লাশ নিয়ে যাই হচ্ছে মর্গে যাই, চিটাং মেডিকেলের অপোজিটে অন্য গেটে মর্গে যাই 1টার দিকে। তখন আবার হুট করে বলে যে না, আজকে হবে না, সকালে হবে, সকালে পোস্টমর্টম হবে, আপনারা সবাই চলে যান। তখন আমি বিদায় নিয়ে কিছু দূর যাইতেই ওয়াসিমের চাচা আমাকে আবার ফোন করে, চাচা মানে সরি কাজিন, ওয়াসিমের কাজিন আবার ফোন করে যে ভাই পোস্টমর্টম নাকি করাবে এখন। আমার বিশ্বাস হচ্ছিল না, কারণ হচ্ছে আমাদের মেডিকেল জগতে পোস্টমর্টমের নিয়ম হচ্ছে দিনে সূর্যের আলোতে পোস্টমর্টম করতে হয়, রাতে কোনো পোস্টমর্টম করানো হয় না। তারপর আবার চিন্তা করলাম যে যেহেতু জরুরি বিষয়, রাতে পোস্টমর্টম করে তাড়াতাড়ি লাশটা দিয়ে দিবে। যদি দিনে হয় তাহলে হয়তো এমন হতে পারে আমরা লাশটি মিছিল করতে পারি বা নেতাকর্মীরা মিছিল করতে পারি, এই বইয়ে তারা রাতের বেলায় ডিসিশন করে যে পোস্টমর্টম করে লাশ দিয়ে দিবে। আমি আবার আসি, আমি যেহেতু অ্যাপ্রন পড়া ছিলাম এবং ওর কাজিন ডাক্তার হিসেবে পরিচয় দিয়ে আমি ওখানে ঢুকলাম। দেখলাম যে ওয়াসিমের পোস্টমর্টম করানো হচ্ছে। আমি ঢুকতে তখন গেট বন্ধ হয়ে যায়, মানে আমি ভিতরে ছিলাম, পোস্ট মর্গে ছিলাম, কিন্তু একদম ভিতরে যেতে পারিনি। ওয়াসিমের লাশ যখন পোস্টমর্টম শেষ করে তারা হুড়া করে ওরা বের করতেছিল, আমি তখন সাথে ছিলাম, অ্যাম্বুলেন্সে লাশ তুলে দিচ্ছিলাম। তখন ওয়াসিমের চাচা কান্নাকাটি করতেছিল, ওর কাজিনরা জড়া দিতেছিল। আমি সারা রাত ঘুমাই নাই, সারাদিন ক্লান্ত ছিলাম, আমি বাসায় চলে গেলাম। এই হচ্ছে আমি চাক্ষুষ সাক্ষী ওয়াসিমের মারা যাওয়া, হসপিটালে আসা, লাশ পোস্টমর্টম করানো, মাঝখানে 6-7 ঘন্টা 8 ঘন্টা ঘুরানো আমাদেরকে, থানা থেকে হসপিটাল, হসপিটাল থেকে থানা, এসব কিছু চাক্ষুষ সাক্ষী আমি। তবে সবচেয়ে বেশি আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছিল স্বয়ং সালাউদ্দিন ভাই, ইন্ডিয়া থেকে। উনি ফোনে ডাক্তার সাদাত ভাইয়ের ফোনে ফোন করেছিল। এই ফোনের মাধ্যমে ওয়াসিমের চাচা অনুপ্রেরণিত হয়ে সেদিন পোস্টমর্টম করেছিল। না হলে তারা কখনোই এই সাহস পেত না পোস্টমর্টম করার জন্য। ওয়াসিমের চাচার সাথে আমার আর কখনো দেখাও হয়নি। আমি নীরবে ওয়াসিমের কবর জিয়ারত করেছি, ডাকডুল পিটিয়ে যাই নাই। কিন্তু এটাই হচ্ছে বাস্তবতা, এটাই হচ্ছে সত্যি ঘটনা। ওয়াসিমের মৃত্যু এবং তাকে পোস্টমর্টম করে অ্যাম্বুলেন্সে তুলে দেওয়া পর্যন্ত আমি একসাথেই ছিলাম। আমি সবকিছুর ঘটনার সাক্ষী। আমি মনে করি বাংলাদেশে প্রথম, অনেকে বলে শহীদ সাইদ, আবু সাইদ রংপুরে। আবু সাইদ এবং ওয়াসিম একই সময়ে গুলিবিদ্ধ হয়। কিন্তু ওয়াসিম, একটা বিষয় হচ্ছে ওয়াসিম আগে মারা যায়,
কারণটা হচ্ছে ওয়াসিম স্পট ডেড ছিল। ওয়াসিমকে যখন হসপিটালে আনা হচ্ছিল তখন ওয়াসিম হসপিটালে আনার আগেই মৃত্যুবরণ করে। সাইদ কিন্তু হসপিটালে যখন সাইদকে নিয়ে যাওয়া হয়েছে তখন সাইদ জীবিত ছিল। সেই পরিপ্রেক্ষিতে ওয়াসিম প্রথম শহীদ আমরা বলতে পারি। তারপরেও আমি ওই বিতর্কে না গিয়ে আমি বলবো এই সরকার, ফ্যাসিস্ট সরকারের আমলে ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটা নেতাকর্মী মাঠে ছিল এবং ছাত্রদলের পাশাপাশি সাধারণ শিক্ষার্থী, শিবিরের বন্ধুগণ এবং বৈষম্য বিরোধী আন্দোলনের সবাই পাশে ছিল। মোট কথা হচ্ছে এই আন্দোলন কারো একার ফসল না। এই আন্দোলন বাংলাদেশের প্রতিটি জনগণের, 18 কোটি মানুষের, ফ্যাসিস্ট সরকারের প্রতি অতিষ্ঠ হয়ে 18 কোটি মানুষই রাস্তায় নেমেছিল। যার 18 কোটি মানুষের সমর্থন পেয়ে আমরা যারা ছাত্র রাজনীতি করি তারা অনুপ্রাণিত হয়েছিলাম, উৎসাহিত হয়েছিলাম, যার পরিপ্রেক্ষিতে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। সুতরাং আমি কোনো কোনো দল দাবি করে তাদের একার আন্দোলনের ফসল, আমি সুতরাং তাদেরকে বলবো তাদের শুভবুদ্ধির উদয় হবে। কারো একার আন্দোলনের ফলে ফ্যাসিস্ট সরকারের পতন হয়নি, সম্মিলিতভাবে সবার আন্দোলনের ফলে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। এবং একটি কথা লাস্ট মেসেজ দিই, সেটা হচ্ছে রাজনৈতিক প্রতিযোগিতা আমাদের সাথে শিবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এনসিপি, জামাত, সবার সাথে রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, গণতান্ত্রিক অধিকার পরিষদ। কিন্তু ফ্যাসিস্ট সরকারের বেলায় আমাদের সবারই এক থাকতে হবে। তা না হলে কোনো এক সময় আবার ফ্যাসিস্ট মাথাচাড়া দিয়ে উঠবে এবং ফ্যাসিস্টের যদি আবার জন্ম হয় এদেশে, তাহলে কারো এদেশে থাকা, যারা এই ফ্যাসিস্ট জুলাই আগস্ট আন্দোলন করেছিল তাদের এদেশে থাকা কঠিন হয়ে যাবে এবং বেঁচে থাকাও কঠিন হয়ে যাবে। সুতরাং আমি সবাইকে বলবো, সবাই ঐক্যবদ্ধ থাকুন, কাদা চুরাচুরি করবেন না। কোনো এক দলের আন্দোলনের ফসল জুলাই আগস্টের আন্দোলন নয়। এবং আমরা দেখছি জুলাই আগস্টের আন্দোলন যারা করেছে তাদেরকে মূল্যায়ন করার জন্য সিভিল সার্জনের মাধ্যমে বিভিন্ন জায়গায় তালিকা হচ্ছে সরকারিভাবে, ইন্টারিম গভর্নমেন্টের। আমাদের অনেকেই তালিকায় নাম দিতে চাইলেও অনেকেই বাধা দিয়েছে। যারা মানে ক্রুয়েট আন্দোলন করেছে তাদের অনেকের নাম আসে নাই, আবার যারা অনেকে বুয়া আন্দোলন করে নাই, আন্দোলন সংগ্রামে কোনো কিছু ছিল না, তারাও আন্দোলনে নাম এসে গেছে। যাই হোক, আমরা ওইগুলোতে যাবো না, কিন্তু আমি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এর সাংগঠনিক সর্বোচ্চ অভিভাবক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি অনুরোধ, আমরা যারা জাতীয়তাবাদী ছাত্র দলের যারা নেতাকর্মী রয়েছি, যারা আন্দোলন সংগ্রামে আমাদের ভূমিকা ছিল সবচেয়ে বেশি, সবাইকে আপনি আইডেন্টিফাই করে যদি আল্লাহ সহায় হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি মানুষের জনসমর্থন নিয়ে, 18 কোটি মানুষের জনসমর্থনে বাংলাদেশ সরকার গঠন করে কখনো, আপনি এদেরকে মুক্তিযোদ্ধার মতোই তাদেরকে স্বীকৃতি দিবেন। আপনার কাছে আমাদের এই তৃণমূল কর্মী থেকে এই একটাই অনুরোধ। আর ওয়াসিমের ব্যাপারটা, আমি তাকে তার গুলি খাওয়া হসপিটালে আনা থেকে শুরু করে লাশ পোস্টমর্টম করে অ্যাম্বুলেন্সে তুলে দেওয়া পর্যন্ত আমি পাশে ছিলাম ওয়াসিমের চাচার সাথে। ওয়াসিমের চাচার থেকে আপনারা জিজ্ঞেস করলে জানতে পারবেন। এখানে অনেকে অনেকভাবে ক্রেডিট নিতে চায় আসলে, কিন্তু বাস্তবিক পক্ষে আপনারা দেখেছেন কিছুদিন আগে চট্টগ্রামের জনপ্রিয় মেয়র ডাক্তার সাদাত হোসেন একটা বক্তব্য দিতে গিয়ে বলেন, ওয়াসিমের ছবি আমি ওনাকে পাঠাই এবং ওয়াসিম সম্পর্কে আমি ওনাকে অবহিত করি এবং আমি সাথে ছিলাম, উনি নিজেই স্বীকার করেছেন, আপনারা দেখেছেন। সুতরাং ওয়াসিম এক অপূরণীয় ক্ষতি আমাদের জন্য। ওয়াসিমদের লাশের উপর দিয়ে আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, সাংবাদিকরা মুক্ত স্বাধীনভাবে নিউজ করতে পারতেছে, সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার ফেরত পেয়েছে। ওয়াসিমদের লাশের সাথে কারো যেন কেউ কোনো রাজনৈতিক দল যেন রাজনীতি না করে। ওয়াসিমরা এদেশের অমূল্য সম্পদ, ওয়াসিমদের স্বীকৃতি দান করুন, তাদের যেটা প্রাপ্য স্বীকৃত তাদেরকে সেটা দেন। সেটাই আমি ইন্টারিম গভর্নমেন্টের প্রতি অনুরোধ রইল।